সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং এর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করব লং টার্ম ফিনান্সিং চ্যাপ্টার। লং মানে আমরা জানি দীর্ঘ, টার্ম মানে মেয়াদ, ফিনান্সিং মানে অর্থায়ন। তাহলে আমরা বলতে পারি দীর্ঘ মেয়াদী অর্থায়ন। দীর্ঘমেয়াদী অর্থায়ন জিনিসটা কি সেইটা আমাদের একটু জানতে হবে। দীর্ঘমেয়াদী অর্থায়ন হচ্ছে 5 বছর থেকে শুরু করে 10 বছর বা তার অধিক সময় ধরে যে অর্থ সংস্থান করা হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। তো লং টার্ম ফিনান্সিং দীর্ঘমেয়াদী অর্থায়নের 4 প্রকারের অঙ্ক আছে। 1 নাম্বার হচ্ছে বন্ড ভ্যালুয়েশন, 2 নম্বরে ইয়ার টু ম্যাচুরিটি, 3 নম্বরে প্রিফারেন্স স্টক, 4 নম্বরে কমন স্টক। তাহলে আমরা কি বুঝলাম? 1 নম্বরে বন্ড ভ্যালুয়েশন, 2 নম্বরে ইয়ার টু ম্যাচুরিটি, 3 নম্বরে প্রিফারেন্স স্টক, 4 নম্বরে কমন স্টক। এখন কথা হলো আমরা যে অঙ্ক করব সেইটা নিয়ে আলোচনা করব। আমরা আজকে শুরু করব বন্ড ভ্যালুয়েশন। তো তারপরেও আমি একটু এর বাংলা অর্থগুলো বলে যাচ্ছি। বন্ড মানে আমরা জানি বন্ড বা ঋণপত্র, ভ্যালুয়েশন মানে হলো মূল্যায়ন। তাহলে বন্ড মূল্যায়ন বা ঋণপত্র মূল্যায়ন। ইয়ার টু ম্যাচুরিটি, ইয়েল্ড মানে হলো আয় বা উপার্জন, ম্যাচুরিটি মানে একটা নির্দিষ্ট সময় আয় বা উপার্জনের হার। 3 নাম্বার হচ্ছে প্রিফারেন্স স্টক, অগ্রাধিকার শেয়ার। 4 নাম্বার হচ্ছে কমন স্টক, সাধারণ শেয়ার। ওকে, তো আমরা আজকে শুরু করব 1 নাম্বারটা বন্ড ভ্যালুয়েশন। 1 নাম্বারটা আমরা শুরু করব বন্ড ভ্যালুয়েশন। বন্ড ভ্যালুয়েশন বাংলা অর্থ হচ্ছে বন্ড মূল্যায়ন। এটা কি বলতে পারি? দেখো, প্রতি বছরের প্রদত্ত সুদের পরিমাণের বর্তমান মূল্য এবং পরিশোধকালে বন্ড মূল্যের বর্তমান মূল্যের যোগফলই হলো বন্ডের মূল্যায়ন। তার মানে হলো আমরা যখন একটা বন্ড ক্রয় করার ক্ষেত্রে আমরা কি করব? পূর্ব থেকে যাচাই করে নিব যে বন্ডের মূল্য ঠিক আছে কিনা। তো বন্ডটা যখন আমরা যাচাই করব, ওই যাচাই করাটাকেই বলা হয় বন্ড ভ্যালুয়েশন বা বন্ড মূল্যায়ন। সবাইকে বুঝতে পেরেছি? শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এরপরে আমরা একটু দেখি বন্ড ভ্যালুয়েশন কত প্রকার বা বন্ড ভ্যালুয়েশন কি করে চিনবো আমরা। বন্ড ভ্যালুয়েশনের অঙ্কে বন্ডের ভ্যালু P0 নির্ণয় করতে হবে। দেখো, বন্ড ভ্যালুয়েশনের অঙ্কে বন্ডের ভ্যালু P0 নির্ণয় করতে হবে। মানে হলো যখন বন্ড ভ্যালুয়েশনের অঙ্ক হবে তখন এভাবে অঙ্কে লেখা থাকবে যে ক্যালকুলেট ভ্যালু অফ দা বন্ড, তার মানে বন্ডের ভ্যালু। তো বন্ডের ভ্যালুকে P0 দ্বারা প্রকাশ করা হয় বা বন্ডের বর্তমান মূল্য। পি মানে প্রাইস, 0 কে বর্তমান দ্বারা প্রকাশ করা হয়, তার মানে বর্তমানের প্রাইস বা বর্তমানের মূল্য নির্ণয় করতে হবে। তো যখনই এভাবে উল্লেখ থাকবে তখনই আমরা চিনতে পারবো যে ওটা বন্ড ভ্যালুয়েশনের অঙ্ক। বন্ড ভ্যালুয়েশন 3 প্রকার। বন্ড ভ্যালুয়েশন 3 প্রকার, আমরা একটু দেখে নিই। 1 নাম্বার হচ্ছে কুপন বন্ড। কুপন বন্ড জিনিসটা কি? মেয়াদ এবং সুদের হার দুটোই থাকবে। মানে হলো যখন অঙ্কের ভিতরে মেয়াদ এবং সুদের হার দুটোই দেওয়া থাকে তখন ওটাকে কুপন বন্ড বলতে পারি আমরা। তার মানে হলো যে বন্ডের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মেয়াদ একটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে এবং সুদ প্রদান করা হবে, তো সেটাই হচ্ছে কুপন বন্ড। 2 নম্বর হচ্ছে জিরো কুপন বন্ড। মেয়াদ থাকবে, সুদের হার থাকবে না।
মানে অঙ্ক যখন পড়বো, অঙ্ক পড়ার পরে যখন দেখব সুদের হার নেই কিন্তু মেয়াদ আছে, তাহলে বুঝে নিব ওটা জিরো কুপন বন্ড। 3 নাম্বার হচ্ছে পারপেচুয়াল বন্ড। সুদের হার থাকবে কিন্তু কোনো মেয়াদ থাকবে না। তার মানে অঙ্কে যখন দেখব যে সুদের হার আছে কিন্তু মেয়াদ নেই, তখন ওটা পারপেচুয়াল বন্ড। আমরা যদি এই তিনটা জিনিস চিনতে পারি, তিনটা বন্ড আমরা চিনতে পারি, সেক্ষেত্রে অঙ্ক করতে পারবো। তার মানে এই তিনটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে অঙ্কে যদি মেয়াদ এবং সুদের হার দুটোই থাকে কুপন বন্ড, যদি শুধু মেয়াদ থাকে সুদের হার না থাকে তাহলে জিরো কুপন বন্ড, যদি শুধু সুদের হার থাকে মেয়াদ না থাকে তাহলে পারপেচুয়াল বন্ড। ওকে, তো এখন আমরা কুপন বন্ড, জিরো কুপন বন্ড এবং পারপেচুয়াল বন্ড চিনতে পারলাম। সেক্ষেত্রে এবার আমরা সূত্রে চলে আসবো। তো আমরা একটু দেখি কুপন বন্ডের সূত্র। কুপন বন্ডের সূত্র, কুপন বন্ডের সূত্রটা আমরা একটু দেখে নিই। P0 সমান সমান I ডিভাইডেড R 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস R পাওয়ার N প্লাস MB ডিভাইডেড 1 প্লাস R পাওয়ার N। এটা হচ্ছে অঙ্কে M না থাকলে। M মানে আমরা বুঝি যে সুদটা বছরে কতবার গণনা করা হবে। সুদ যদি বছরে একের অধিকবার গণনা করা হয় তাহলে বুঝে নিতে হবে ওখানে এম আছে। তার মানে এরকম যদি বলা থাকে যে সেমি অ্যানুয়ালি মানে বছরে কতবার, দুবার, ওই দুই বারটাকেই এম বলা হয়। তো এম যদি না থাকে তাহলে এই সূত্রটা হবে। আর যদি এম থাকে তাহলে এখানে সূত্রে যেখানে আই থাকবে আই কে ডিভাইডেড করব এম দ্বারা, যেখানে আর থাকবে আর কে ডিভাইডেড করব এম দ্বারা, এবং যেখানে এন থাকবে এন এর সাথে এম গুণ হবে। তাহলে আমরা একটু দেখে নিই, এই সূত্রটাই হবে। শুধু কি হবে, আই আছে তাহলে ডিভাইডেড এম, আর আছে ডিভাইডেড এম, 1 মাইনাস 1, 1 প্লাস আর আছে ডিভাইডেড এম পাওয়ার এন আছে এন এর সাথে এম গুণ প্লাস এম বি ডিভাইডেড 1 প্লাস আর আছে ডিভাইডেড এম, এন আছে এন এর সাথে এম গুণ হবে। এখন কথা হলো, আমরা যদি এই প্রথম সূত্রটা পারি, তাহলে দ্বিতীয় সূত্রটা অবশ্যই পারবো না পারবো না? পারবো। এখন কথা হলো কুপন বন্ডের সূত্র তাহলে আমরা শিখলাম, এবার জিরো কুপন বন্ড মনে রাখবা। জিরো কুপন বন্ড যদি বলে তাহলে সূত্র হবে এই লাস্টের এই অংশটুকু। জিরো কুপন বন্ড যদি বলে তাহলে এই লাস্টের এই অংশটুকু সূত্র হবে। এটা হচ্ছে এম না থাকলে। আর যদি এম থাকে তাহলে এই অংশটা, লাস্টের এই অংশটা হবে এম থাকার সূত্র। তাহলে আমরা একটু দেখে নিই জিরো কুপন বন্ডের সূত্র। P0 সমান সমান এই লাস্টের অংশটা আসছে MB ডিভাইডেড 1 প্লাস R পাওয়ার N, M না থাকলে। আর যদি M থাকে তাহলে এই অংশটা আসবে, তাহলে এটা। তাহলে আমরা বলতে পারি যে প্রথম সূত্রটাই হচ্ছে মেইন। এই সূত্রটা যদি আমরা পারি তাহলে পরবর্তী অঙ্কগুলো আমরা করতে পারবো বা পরবর্তী সূত্রগুলো মনে থাকবে, সূত্র গুলো মনে রাখতে পারবো। এরপরে জিরো কুপন বন্ডের সূত্র। জিরো কুপন বন্ডের সূত্র হচ্ছে লাস্টে ফার্স্টের এই অংশটুকু। জিরো কুপন বন্ডের সূত্র হচ্ছে ফার্স্টের এই অংশ, এই অংশ। তার মানে সূত্রটা হবে এমন যে পারপেচুয়াল বন্ডের সূত্র P0 সমান সমান I ডিভাইডেড R, এটা হচ্ছে M না থাকলে, আর P0 সমান সমান I ডিভাইডেড M ডিভাইডেড R ডিভাইডেড M, এটা হচ্ছে M থাকলে। তাহলে আমরা আমাদের মনে রাখার সহজ উপায় হচ্ছে কুপন বন্ডের সূত্র হচ্ছে সম্পূর্ণ সূত্র, তার মানে আমরা বলতে পারি বড় সূত্র। আর জিরো কুপন বন্ডের সূত্র মানে বড় সূত্রের একেবারে লাস্ট অংশ। আর পারপেচুয়াল বন্ড বলতে পারি বড় সূত্রের একেবারে ফার্স্ট অংশ।
তার মানে হলো প্রথম খণ্ড পারপেচুয়াল বন্ড, লাস্ট খণ্ড জিরো কুপন বন্ড এবং টোটাল সব খণ্ড 3টা খণ্ড মিলে হবে কুপন বন্ড। ওকে, তাহলে আমরা সূত্র শিখতে পারলাম। এবার যদি আমরা কি করতে পারি যে আই মানে কি, আর মানে কি, এই তথ্যগুলো যদি আমরা জানতে পারি তাহলেই আমরা অঙ্ক করতে পারবো। তো আমরা সেই তথ্যগুলো একটু জানবো। আর চেনার উপায়, আর এর 8টা নাম আছে। তো এই আর এর 8টা নাম আমাকে চিনতে হবে, নামগুলো মুখস্থ রাখতে হবে। যে নামগুলো হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, ডিসকাউন্ট রেট যদি থাকে তাহলে ওটাও আর এর মান, কস্ট অফ বন্ড যদি থাকে তাহলে এটাও আর এর মান, এক্সপেক্টেড রেট অফ রিটার্নও হচ্ছে আর এর মান, অপরচুনিটি কস্ট এটাও হচ্ছে আর এর মান, কস্ট অফ ক্যাপিটাল এটাও আর এর মান, ক্যাপিটালাইজেশন রেট আর এর মান, ইয়ার টু ম্যাচুরিটি আর এর মান। তাহলে এই আর এর 8টা নাম আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে একেবারে ঠোঁটস্থ করে ফেলবে যে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, ডিসকাউন্ট রেট, কস্ট অফ বন্ড, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, অপরচুনিটি কস্ট, কস্ট অফ ক্যাপিটাল, ক্যাপিটালাইজেশন রেট, ইয়ার টু ম্যাচুরিটি। এর যে কোনো একটা অঙ্কের ভিতর যদি থাকে তাহলে নিঃসন্দেহে মনে করে নিবা যে ওটা আর এর মান, ওটা আর এর মান। আচ্ছা, তো এরপরে আমরা একটু দেখি এরপরে কি আছে। যে নোট, যদি ম্যাচুরিটি ভ্যালু এমবি না থাকে তাহলে ফেস ভ্যালুকে এমবি ধরে নিতে হবে। তার মানে অঙ্কের ভিতরে কিন্তু একটা এমবির কথা উল্লেখ করা ছিল, যে অঙ্কে যদি এমবিটা না উল্লেখ করা থাকে, সূত্রে কিন্তু এমবি উল্লেখ করা আছে এবং এমবির মান বসাতে হবে। সেক্ষেত্রে যদি ম্যাচুরিটি ভ্যালু এমবি না থাকে তাহলে ফেস ভ্যালুকে এমবি ধরে নিতে হবে। ফেস ভ্যালু এর উপর ইন্টারেস্ট কাটতে হবে, ফেস ভ্যালু এর উপর ইন্টারেস্ট কাটতে হবে। আবারও বলছি, ফেস ভ্যালু এর উপর ইন্টারেস্ট কাটতে হবে। ক্লিয়ার? এখানে ম্যাচুরিটি ভ্যালু কি ফেস ভ্যালু? ফেস ভ্যালুই, মানে যদি ফেস ভ্যালু উল্লেখ না থাকে, মানে ম্যাচুরিটি ভ্যালু যদি উল্লেখ না থাকে তাহলে যেটা ফেস ভ্যালু হবে সেটাই ম্যাচুরিটি ভ্যালু হবে, এমবি হবে। জি ভাইয়া, স্ক্রিনশট দেবো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা অঙ্কে চলে যাব এখন। আর এই নিয়মগুলো সবাইকে মুখস্থ রাখতে হবে। ACC বুক পেজ 77, প্রবলেম 1। দেখো, বলছে মিস্টার করিম ইজ কনসিডারিং মে পারচেস অফ 6 ইয়ার বন্ড। কত বছর? 6 বছর, টাকা 100 পার ভ্যালু বন্ড। 100 টাকা, এক একটা বন্ডের মূল্য কত টাকা? 100 টাকা। 100 টাকা। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 6 ইয়ার, তাহলে এন এর মান 6, পার ভ্যালু বন্ড, ফেস ভ্যালু 100 টাকা, bearing a nominal coupon rate of interest of 9%। তাহলে আমরা বলতে পারি ইন্টারেস্ট রেট 9% দেওয়া আছে। আর মনে রাখতে হবে কুপন রেট এবং ইন্টারেস্ট রেট একই কথা, কুপন রেট এবং ইন্টারেস্ট রেট একই কথা। আর ইন্টারেস্ট কাটতে হবে কোন টাকার উপরে? ফেস ভ্যালুর উপরে। এমবি বা ফেস ভ্যালু? ইন্টারেস্ট কাটতে হবে ফেস ভ্যালুর উপরে। আচ্ছা, বলছে হোয়াট শুড বি উইলিং টু পে টু পারচেসার হ্যালো ভাইয়া, দ্য বন্ড। হ্যাঁ বলো।
ভাইয়া আপনার কথা একটু কেটে কেটে আসছে, তাই আমি বুঝতে পারিনি ঠিক মতো, আবার একটু বলবেন প্রথম থেকে। আচ্ছা, এখানে বলা আছে যে 6 বছরের 6 ইয়ার টাকা 100 পার ভ্যালু বন্ড, মানে এক একটা বন্ডের মূল্য 100 টাকা এবং 6 বছরের বন্ড দেওয়া আছে, 6 বছর উল্লেখ করা আছে। আচ্ছা, এরপরে বলা আছে বিয়ারিং এ নমিনাল কুপন রেট অফ ইন্টারেস্ট 9%, ইন্টারেস্ট রেট 9%, ইন্টারেস্ট কাটতে হবে ফেস ভ্যালুর উপরে। এবং বলছে দা ইনভেস্টর রিকোয়ার রেট অফ রিটার্ন, রিকোয়ার রেট অফ রিটার্ন মানে হলো আমরা জানি আর এর মান, তো আর এর মান আছে 10%। হোয়াট শুড বি উইলিং টু পে পারচেসার, মানে পারচেস করার জন্য বন্ডে কত পে করবা, দা বন্ড ইফ ইটস ম্যাচুরিটি এট পার, ম্যাচুরিটি এট পার মানে যেটা ফেস ভ্যালু সেটাই ম্যাচুরিটি ভ্যালু। দা ইনভেস্টর উইল রিসিভ ক্যাশ টাকা নয়। আচ্ছা, আমরা একটা জিনিস দেখতে পারি যে ফেস ভ্যালুর উপরে যদি ইন্টারেস্ট কাটি তাহলে 100 টাকার উপরে যদি 9% করা হয় তাহলে সেই 9 টাকাই আসে কিন্তু ইন্টারেস্ট, সেটাই উল্লেখ করা আছে। এবং 6 বছর উল্লেখ করা আছে যে বন্ডটা 6 বছরে এবং 100 টাকা ম্যাচুরিটি পিরিয়ড। তাহলে আমরা একটু তথ্যগুলো দেখে নিই। আচ্ছা, এখন আমরা একটু অঙ্কটা দেখি যে অঙ্কটায় মেয়াদ আছে না নেই। আছে। আছে। আচ্ছা, মেয়াদ আছে এবং অঙ্কে মেয়াদ আছে এবং অঙ্কে কি সুদের হার আছে না নেই? আছে। আছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এখানে অঙ্কে অঙ্কে এখানে মেয়াদ আছে, এম এটা মেয়াদ আছে এবং সুদ আছে, ইন্টারেস্ট আছে। তাহলে আমরা জানি মেয়াদ এবং সুদ যদি দুটোই থাকে তাহলে কোন বন্ড হয়? কুপন বন্ড। কোন বল? কুপন বন্ড। তাহলে কুপন বন্ড হবে, মেয়াদ এবং সুদের হার দুটোই থাকলে কুপন বন্ড হবে। অঙ্কের কোথাও কি এম এর কথা উল্লেখ আছে? না না। ভাই। না, তাহলে এম না থাকার সূত্র হবে, আমরা জানি কুপন বন্ডের সূত্র দুটো, একটা হচ্ছে এম থাকার আর একটা এম না 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 থাকার। থাকে। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন অফ ভ্যালু অফ দা বন্ড P0, উই নো এম না থাকার সূত্র হবে P0 সমান সমান I ডিভাইডেড R 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস R পাওয়ার n প্লাস MB ডিভাইডেড 1 প্লাস R পাওয়ার n। তো অঙ্কে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু হেয়ারে বসাই দিই। FB সমান সমান FB ছিল 100, এমবি ও 100 হবে কারণ এমবি অ্যাট পার বলা আছে, 100 টাকা হবে। তো এরপরে আই ইন্টারেস্ট 100 টাকার উপরে 9% তাহলে হবে 9। এরপরে আসবে আর এর মান 10% অর 0.10, এটা পয়েন্টে নিয়ে এসেছি। এরপরে এন এর মান 6, তারপরে P0 নির্ণয় করতে হবে। তাহলে আমরা মানগুলো এখানে বসাই দিই। আই এর মান 9, আর 0.101 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আর এর মান 10% মানে 0.10, এন এর মান 6 প্লাস এমবি 100 ডিভাইডেড 1 প্লাস আর আর এর মান হচ্ছে 0.10 পাওয়ার এন এর মান 6। এখন আমরা কি করব, 9 ডিভাইডেড 0.10 তাহলে আসবে 90। এবার আমরা কি করব, 1 মাইনাস 1 ডিভাইডেড এই দুটো যোগ করে দিব, এখানে এই দুটো যদি যোগ করে দিই তাহলে আসবে 1.10, এন এর মান 6 প্লাস 100 ডিভাইডেড এই দুটো যদি যোগ করে দিই তাহলে আসবে 1.10 পাওয়ার 6। 90 গুণ এটা ক্যালকুলেশন করব যেভাবে আছে সেভাবে ক্যালকুলেশন করব। 1 মাইনাস 1 ডিভাইডেড 1.10 পাওয়ার 6 যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে এই মানটা আসবে। আবার 100 ডিভাইডেড 1.10 পাওয়ার যদি 6 করি সেক্ষেত্রে এই মানটা আসবে। এবার প্রথমে আমরা গুণ করে দিব, যে মান আসবে তার সাথে যোগ করে দিব, এটা যোগ করে দিব তাহলে আসবে 96। তাহলে আমরা বলতে পারি সো ভ্যালু অফ দা বন্ড P0 ইজ টাকা 96। অঙ্কটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? ভাই এখানে এমবি কি করে বুঝবো এটা? এমবি এখানে ম্যাচুরিটি এট পার বলছে, এট পার মানে সমান, আর ম্যাচুরিটি ভ্যালু মানে ম্যাচুরিটি ভ্যালু এমবি। আচ্ছা ভাই, বুঝতে পারছি। আচ্ছা, কারো কোনো সমস্যা? না ভাইয়া। তাহলে আমরা পরবর্তী অঙ্কে যেতে পারি। এসএসসি বুক পেজ 77। স্ক্রিনশট দিতে পারি নাই।
হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে নাও। জি ভাইয়া। এসএসসি বুক পেজ 77 প্রবলেম 2, মানে অনার্স কোচিং এর বইয়ের 77 নাম্বার পেজের দেওয়া আছে। প্রবলেম 2, যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখি। যে তথ্যগুলো দেওয়া আছে, এ 6 ইয়ার বন্ড 1000 টাকা, একটা বন্ডের মূল্য 1000 টাকা, 6 বছরের একটা বন্ড। অ্যান্ড অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট রেট দেওয়া আছে এবং মেয়াদ দেওয়া আছে, দুটোই দেওয়া আছে। তাহলে আমরা নিঃসন্দেহে প্রাথমিকভাবেই বলতে পারি এটা কুপন বন্ড। দ্য ইন্টারেস্ট ইজ পেইড হাফ ইয়ারলি, ইন্টারেস্ট প্রদান করবে বছরে দুবার। তাহলে যেহেতু বছরে দুবার করবে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এম সমান সমান 2। ইফ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মানে আর এর মান, আর 14%, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য বন্ড। তাহলে আমরা শুরুতেই বুঝে নিতে পারলাম যে এটা কুপন বন্ডের অঙ্ক এবং এম আছে, তাহলে এম থাকার সূত্র হবে। তাহলে আমরা লিখতে পারি ক্যালকুলেশন অফ ভ্যালু অফ দ্য বন্ড P0, হেয়ার এখানে লিখতে পারি FB 1000, MB 1000, আর I 1000 গুণ 10%, তাহলে 100, এবং N এর মান হচ্ছে 6, M হচ্ছে 2, হাফ ইয়ারলির জন্য M2, আর এর মান 14% আর 0.14, P0 হট। তাহলে সূত্র হবে M থাকার P0 সমান সমান I ডিভাইডেড M ডিভাইডেড R ডিভাইডেড M, 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস R ডিভাইডেড M পাওয়ার NM, প্লাস MB ডিভাইডেড 1 প্লাস R ডিভাইডেড M পাওয়ার NM। এখন আমরা মান বসাই দিলাম, I 10, M 2, R এর মান 0.12, M এর মান 2, 1 মাইনাস 1 প্লাস R এর মান 0.14, M এর মান 2, N এর মান 6 ইন্টু M এর মান 2, প্লাস 1000 ডিভাইডেড 1 প্লাস 0.14, আর এর মান M এর মান 2 পাওয়ার 6 ইন্টু N এর মান 2, M এর মান 2। তো আমরা যদি 100 ডিভাইডেড 2 করি তাহলে আসবে 50 ডিভাইডেড 0.14 ডিভাইডেড 2 করে 0.07 আসবে। ঠিক একই রকম এটা ডিভাইডেড করব 6 গুণ 2, তাহলে 12, প্লাস এটা ক্যালকুলেশন করব। তো আমরা যদি 50 ডিভাইডেড 0.07 করি তাহলে এই মানটা আসে 50, এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে এই মানটা আসবে, ইনটু এইটা যদি ক্যালকুলেশন করা হয় সম্পূর্ণটা তাহলে এই মানটা আসবে, আর এটা ক্যালকুলেশন করলে এটা। এবার আমরা কি করব, প্রথমে গুণ করে নিব, এই দুটো গুণ করব, এই দুটো আমরা গুণ করে নিব, এর সাথে যোগ করব এই মানটা, তাহলে আমরা পেয়ে যাব 841। তো 841, তো বলতে পারি সো ভ্যালু অফ দা বন্ড P0 ইজ 841। অঙ্কটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? না ভাই বুঝছে। না ভাইয়া। তাহলে স্ক্রিনশট দিয়ে নেন। জি ভাই হয়েছে। ভাই হয়েছে। তো আমরা একটু দেখে নিই এই পার্ট বি এন্ড সি, এইচএসসি বুক পেজ 77, প্রবলেম 1 হোমওয়ার্ক, এরপরে প্রবলেম 2 হোমওয়ার্ক এবং প্রবলেম 3 হোমওয়ার্ক। এই তিনটে অঙ্ক বাসার কাজ থাকবে। এই তিনটে অঙ্ক স্ক্রিনশট দিয়ে নেন। তো আমরা যে আজকে 1 এবং 2 নাম্বার অঙ্ক করাইছি, ঠিক একই রকম 1 এবং 2 এবং 3, এই তিনটে অঙ্ক 1, 2 এবং 3 নাম্বার অঙ্কের মতোই। তো 1, 2 এবং 3 নাম্বার অঙ্কের মতো সবাই বাসায় ক্যালকুলেশন করবেন। পরবর্তী ক্লাসে আমরা এগুলো সমাধান করব, মানে সমাধান করে দিব আমি, আপনারা বাসায় ক্যালকুলেশন করবেন, অঙ্কটা করে নিয়ে আসবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমরা পরবর্তী এই অঙ্কে লং টার্ম ফিনান্সিং এর 2 নাম্বার চ্যাপ্টারে মানে লং টার্ম ফিনান্সিং এর আমরা 2 নাম্বার ক্লাসে যাব, সেকেন্ড ক্লাস।
তো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।